মেইনলি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভাইদের কোশ্চেন আনসারটা আমার কাছে মনে হয় যে বেশি ইফেক্টিভ। তো আমরা ওইদিকেই যাব মেইনলি। তার আগে আমি হচ্ছে যে একদম শর্ট ওয়েতেই আপনার হচ্ছে যে পিএইচডি বিষয়টা আমি এক্সপ্লেইন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যেটা সেটা হলো যে আপনার আমি আমার প্রোফাইলটা একটু বলতে চাচ্ছি এই কারণে যে এটা হচ্ছে যে কিছু ভাইকে হয়তো মোটিভেট করবে, হয়তো কারোর জন্য হেল্পফুল হইতে পারে। ঠিক আছে? আমার হচ্ছে যে ইশাদ যে কথাটা বলল যে আমার কিন্তু বাংলাদেশে মাস্টার্স আ আছে অলরেডি একটা। বি ফার্ম ব্যাচেলর আছে। বি ফার্ম, এম ফার্ম নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আপনার এরপরেও আমি এখানে কিন্তু একটা মাস্টার্স করেছি। এমএস ইন বায়োলজি। আ যেটা আমার ট্র্যাকের আ আ যেটা বাংলাদেশে মানে বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তা করা হয় যে বায়োলজিতে মানে ফার্মেসির পরে বায়োলজি। হ্যাঁ। সো এই বিষয়ে আমি একটু কথা বলব। দেন হচ্ছে যে আমি পিএইচডি তে যাব। সরি, আগে পিএইচডি নিয়েই আমি একটু বলব। এরপর হচ্ছে যে আমি এটাতে আসব। তো পিএইচডি অ্যাডমিশন ইউএসএ তে আপনার একটু ডিফারেন্ট দ্যান আদার কান্ট্রিজ। প্রথম কথা হচ্ছে যেটা সেটা হলো যে আপনার আ ইউএস পিএইচডি হচ্ছে 5 ইয়ার্স। অন্যান্য দেশে 3 to 4 ইয়ার্স আপনার পিএইচডি আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। বাট ইউএসএ হচ্ছে যে কোর্স ওয়ার্ক ম্যান্ডেটরি। তো অন দ্যাট কেস মোস্ট অফ দি কেস ইউএস পিএইচডি হচ্ছে 5 ইয়ার্স। যদি আপনার এক্সেপশন অন্য কিছু না থাকে। এক্সেপশনটা কেন বলতেছি একটু পরে আসতেছি সেটা। আপনার এখানে ইউএস পিএইচডি এর 5 ইয়ার্স হওয়ার একটা মেজর কারণ হচ্ছে ইউ ক্যান ডিরেক্টলি এন্টার পিএইচডি আফটার ইউর অনার্স। আপনি অনার্স শেষ করে ডিরেক্ট পিএইচডির জন্য এপ্লাই করতে পারবেন। অন্যান্য দেশের বা অন্যান্য ইয়ার আ ইভেন বাংলাদেশের যে কালচার যে আমরা অনার্স করব, মাস্টার্স করব, তারপর পিএইচডি করব, নো। ইউএসএ তে আপনি অনার্স কমপ্লিট করার পরে ডিরেক্ট পিএইচডি তে ঢুকতে পারবেন। আর পিএইচডি তে আপনার মাস্ট বি আপনাকে আ ফার্স্ট 2 ইয়ার্স ফার্স্ট 2 ইয়ার্স হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি 60 ক্রেডিট আপনাকে হচ্ছে যে আ করতে কোর্স ওয়ার্ক করতে হবে। তো যার কারণে হচ্ছে যে ইউএস পিএইচডি ভেরি কমন হচ্ছে 5 ইয়ার্স। ওকে। সেকেন্ড থিং যেটা সেটা হলো যে আরেকটা করা যায় সেটা হচ্ছে যে না আপনি চিন্তা করলেন যে না আমি আগে মাস্টার্স করব। তারপর হচ্ছে যে আ পিএইচডি তে করব। যেটা ইশাত ফাহিম অলরেডি বলেছে যে আ মাস্টার্স করার ক্ষেত্রে কি কারণে আপনি মাস্টার্স করতে পারেন। হুম? তো আবার হচ্ছে যে আপনি যদি টাইম ওয়েস্ট করতে না চান, আপনি যদি মনে করেন যে না আমি একাডেমিয়াতে যাবো, আমার ফাইনাল টার্গেট কি? এগুলো হচ্ছে যে আপনার গোলের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। যে আপনি যদি মনে করেন যে না আমি টাইম ওয়েস্ট করব না, ঠিক আছে? আ আমি কোয়েশ্চেন গুলো পরে যাব। জাস্ট আমি কথা আপনারা যদি চ্যাট বক্সে দিতে চান দ্যাটস অলসো ফাইন। ছিল বলেই আমি হচ্ছে যে পরে আনসার করব না ইনশাআল্লাহ। তো আ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি এমএস এমএস করে তারপর আসতে চান দ্যাটস অলসো ফাইন। আর সেক্ষেত্রে হ্যাঁ, মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে যাদের আ আগের ভালো যেমন সিজিপিএ তারপর হচ্ছে যে আপনার এই এটা কি বলে যেন আ আইএলটিএস স্কোর ভালো। তারা হচ্ছে যে আমি বলব যে যদি ইন ফিউচার তাদের একাডেমিয়া যদি টার্গেট হয়, অন দ্যাট কেস পিএইচডি তে যাওয়াটাই বেটার। কারণ হচ্ছে পিএইচডি তে গেলে আপনার টাইম ওয়েস্ট কম হবে। আপনার হচ্ছে যে, যে জিনিস একটা জিনিস ধরা হয় যে আ আপনার মনে করে যে মানে ফাহিম যেটা বলেছে হ্যাঁ, আমাদের মধ্যে এরকম একটা টেনডেন্সি আছে যে, যদি আমি মাস্টার্স করি তাহলে হচ্ছে যে প্রাইমারিলি আমি হয়তো ইউএস এর টার্ম কন্ডিশন গুলো বা ইউএস এর কালচারটা ধরার জন্য আমি কিছুটা সময় পাবো। আসলে ইউএস পিএইচডি তে যেটা হয় যে আপনি অলরেডি 2 ইয়ার্স আপনাকে থাকতেই হচ্ছে। ঠিক আছে? অন এ আ আপনার আর কোর্স ওয়ার্ক এর সময় আপনাকে খুব একটা বেশি রিসার্চ এর জন্য চাপ দেবে না। এরা কোর্স ওয়ার্ক শেষ হওয়ার পর ফুল টাইম আপনাকে ছেড়ে দেবে হচ্ছে যে ল্যাবের জন্য। ল্যাব রোটেশন করতে হয় ২-৩ টা ল্যাব রোটেশন করে ও এখন আচ্ছা এখানে বুঝছি। ফান্ডিং টা 2 টাইপস হতে পারে। একটা হচ্ছে যে আপনার সেন্ট্রাল ফান্ড, একটা হতে পারে প্রফেসর ফান্ডিং। যদি সেন্ট্রাল ফান্ডিং হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে যেটা করবে আ ইউনিভার্সিটি তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে যে আ এ সিজিপিএ এমন হইলে বা হচ্ছে যে এ TOEFL তারপর হচ্ছে যে ডব্লিউ সরি আ জিআরই সবগুলো মিলে এখানে বলা হয় যে আসলে
এখানে যে প্রোফাইলটা হলিস্টিক প্রোফাইল রিভিউ বলে, হলিস্টিক মিনস আপনার ইউএস অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি শুধুমাত্র সিজিপিএ দিয়ে অ্যাডমিশন পেয়ে যাবেন, ফান্ড পেয়ে যাবেন, এটা হওয়াটা অস্বাভাবিক। আপনার সিজিপিএ, আপনার জিআরই, আপনার আইআইএস, সবগুলো মিলে কোনোটা আপ কোনোটা ডাউন থাকতেই পারে, একটা দিয়ে আরেকটা কাভার করতে পারলে হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি বলি যে আমার ক্ষেত্রে যেটা বলি যে এই যে একজন ভাই কোশ্চেন করেছেন যে জিআরইর বিষয়টা, ঠিক আছে, যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আহ, আমি যখন ভার্সিটি লাইফটা শেষ করি, ঠিক আছে, এই জন্য বলেছি যে আমি আমার প্রোফাইলটা একটু বলতে চাচ্ছিলাম যে আমি যখন ভার্সিটি শেষ করি আমার আন্ডারগ্রেডের সিজিপিএ ছিল 3.02, আর বাংলাদেশে যে মাস্টার্স করেছি সেটা বিভিন্ন কারণে হোক, যে কোনো কারণে হোক, তখনকার সিচুয়েশন বা পলিটিক্যাল ইয়ার কারণে হচ্ছে যে আমার মাস্টার্সের সিজিপিএ আমার হচ্ছে 2.75, যেটা হচ্ছে যে মানে খুবই ডিস্ট্রাকটিভ আর কি, যেটা বলা যায়। সো এরপরে আমি কিছুটা ধরেন অনেকে ধরেই নিয়েছে যে ওয়েস্টেড। তো যেটা হলো যে, কিন্তু আমাকে একজন ভাই আমাকে বলল যে যার জন্য কোথাও নেই তার জন্য ইউএসএ আছে। তা আমি তখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই তাহলে কি করতে হবে আমাকে? উনি বলে যে তোমার যেহেতু ওই জায়গায় গ্যাপ আছে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে জিআরই দেন, টোফেল দেন, এই দুটাতে যদি আপনি কভার করতে পারেন, এরপর হচ্ছে রিসার্চ নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনি জিআরই এবং টোফেল দিয়ে এটা কভার করতে পারবেন। হ্যাঁ, আমি সেটা পারছি। তো এই জন্যই আমি এই কথাটা বলা যে আমি কেন এখানে আমার প্রোফাইলটা বললাম। এটার মেইন কারণ হচ্ছে যে আপনার আগের ব্যাকগ্রাউন্ড কি, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর ইউএসএ। ঠিক আছে, আমি ওয়ার্ল্ডের অনেকগুলো ভালো ভালো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি। যখন আমার টোফেল স্কোর ভালো, আইএলটিএস স্কোর ভালো, আহ, মানে অন অ্যান অ্যাভারেজ, এন্ড তখন আমি রিসার্চও মোটামুটি বলা যায় যে ধরতে পারি, বা হচ্ছে যে আমি অনেক প্রফেসরের সাথে আমি ইন্টারভিউ দিয়েছি। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা বুঝেছি যে অন্যান্য দেশের ক্ষেত্রে আমার সিজিপিএ একটা মেজর হিন্ড্রেন্স ছিল। বাট যখন আমি ইউএস এর ক্ষেত্রে আসি, ইউএস এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার আগের কোনো বিষয়, কোনো ল্যাকই ম্যাটার করবে না যদি আপনি কিছু প্রসেস ফলো করেন। আপনি যদি একটাকে আরেকটা দিয়ে কাউন্টার দিতে পারেন, আপনার সিজিপিএ কম, দ্যাটস ফাইন, ইউ ক্যান ডু জিআরই। জিআরইতে আপনি একটু ভালো করলে আপনার হচ্ছে যে আপনার সেটা কভার করতে পারবেন। আপনি আইএলটিএসটা একটু ভালো করলে আপনাকে ওরা ওরা ভিন্নভাবে চিন্তা করবে। আপনি যদি প্রফেসর ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু ডিফারেন্টলি চিন্তা করবে তারা। ঠিক আছে, পিএইচডির ক্ষেত্রে প্রফেসর ম্যানেজ করতে পারলে মোস্ট অফ দি কেস অ্যাডমিশন সার্টেন হয়ে যায়। ঠিক আছে, এক্ষেত্রে আপনার রিলিভেন্ট প্রফেসর কিভাবে ম্যানেজ করবেন সেটা একটা ফ্যাক্টর, সেটা আমি বলতেছি একটু পরে। তো মোস্ট অফ দি কেস সিজিপিএ 3.5 এর অ্যাবাভ থাকলে আপনার হচ্ছে যে ইউ ক্যান কভার দ্যাট। মানে আপনি মোস্ট অফ দি কেস ধরেন অ্যাডমিশনে আপনি অনেকটা আগায় গেলেন। কিন্তু সেকেন্ড স্টেজ যেটা, শুধুমাত্র এই সিজিপিএ আপনাকে অনেক কিছু দেবে না। আপনার এসওপিটা একটু ভালোভাবে রেডি করতে হবে। আপনাকে এখানে বিষয়টা এমন না যে রিসার্চের বিষয়টা আমি আসি, যে রিসার্চের যে বিষয়টা, এটা এমন না যে ইউএসএ এর মোস্ট অফ দি ইউনিভার্সিটি তারা জানে যে একটা ডেভেলপিং কান্ট্রি থেকে আসা একজন মানুষ রিসার্চ কতটা মানে আপার লেভেলের হবে, এটা তারা খুব ভালো করে জানে। ঠিক আছে, তো আমি যদি বলি, নিজের কথাই যদি বলি, বলেন বাংলাদেশে আমার যে রিসার্চ গুলো ছিল, এগুলো আমার কাছে এখন ফানি মনে হয়, সত্য কথা হচ্ছে যেটা। কিন্তু আপনার হচ্ছে যে আপনি তাদেরকে বুঝাইতে হবে যে ইউ আর সো মাচ এনথুসিয়াস্টিক, আপনার আগের রিসার্চ নাই, ইউ ক্যান কনফেস দ্যাট, নো প্রবলেম। আপনি কনফেস করতে পারেন যে সরি, যে আমার এই রিলেটেড আমার রিসার্চ ছিল না, বাট আমি এই রিলেটেড অনেক বেশি এনথুসিয়াস্টিক। এনথুসিয়াস্টিক আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি প্রমাণ করবেন হচ্ছে যে এনথুসিয়াস্টিক যে আমি ইয়া করি নাই, আমি হচ্ছে যে এই রিলেটেড এই আর্টিকেল পড়েছি। তারপর হচ্ছে আপনি যখন প্রফেসরকে মেইল করবেন, প্রফেসরের ওই রিলেটেড যে আর্টিকেল গুলো আছে, পাবলিকেশন গুলো আছে, ওগুলো সার্চ করবেন, ওগুলো পড়বেন, পড়ে বলবেন যে আমি তোমার তার একটা বা দুইটা আপনার হচ্ছে যে রিসার্চ মেনশন করবেন যে আমি তোমার এই রিলেটেড যেটা রিসার্চ গুলো পড়েছি আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, যদি আমার এই রিলেটেড আগে কোনো রিসার্চ নাই, বাট হচ্ছে যে আমি খুবই এনথুসিয়াস্টিক, আমি হচ্ছে যে আমি এটাতে ভালো করতে পারবো, এবং হচ্ছে যে আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলতে ইন্টারেস্টেড। আপনি যদি এভাবে যদি রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে হচ্ছে যে ওরা ওরা দেখে দুইটা জিনিস। অ্যাকচুয়ালি তারা মানে বাইরের কান্ট্রি থেকে ওরা এক্সপেরিয়েন্স লোক খুব কম আনে, ওরা আনে হচ্ছে যে ট্যালেন্ট এবং হচ্ছে যে এনথুসিয়াস্টিক লোক।
তো ওরা দুইটা জিনিস, এই ট্যালেন্ট এবং এনথুসিয়াস্টিক জিনিস, ট্যালেন্ট যেটা ওরা সার্চ করে সিজিপিএ, তারপর হচ্ছে যে আপনার জিআরই, মেইনলি এই দুইটা জিনিস। আর হচ্ছে যে টোফেল বা আইএলটিএস, এগুলো হচ্ছে যে তারা চিন্তা করে যে না এ কত দ্রুত কভার করতে পারবে, কত দ্রুত আপনার ল্যাঙ্গুইস্টিক ম্যাটার তো মাস্ট। কারণ হচ্ছে যে আপনি যদি এখানে এসে জিনিসটা ধরতে চান, কোন একটা স্টাডি আপনার হচ্ছে যে ওটাতে ভালোভাবে পড়তে পারেন কিনা, আপনি হচ্ছে যে কাউকে বুঝাতে পারেন কিনা, এটার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ দরকার। সো জিআরই, টোফেল এবং হচ্ছে সিজিপিএ তিনটা মিলে হচ্ছে যে ওরা ওভারঅল হলিস্টিক প্রোফাইলটা রিভিউ করে। তো যেটা বলছিলাম যে এখন আপনার আগের রিসার্চ নিয়ে আপনি যদি না থাকে দ্যাটস ফাইন, আপনার সিজিপিএ খারাপ দ্যাটস ফাইন, আপনার এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। ঠিক আছে? হ্যাঁ, আপনি যেটা করবেন এখন আপনার কাজ করাটা ইম্পোর্টেন্ট। আপনার সিজিপিএ খারাপ, ওকে আপনি জিআরই দেন। আপনার রিসার্চ খারাপ, আপনি টোফেলটা ভালো করে দেন। আর হচ্ছে রিসার্চ আপনি যেই প্রফেসরকে মেইল করবেন, যেই ইউনিভার্সিটিতে মেইল করবেন, ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টের প্রফেসরদের প্রোফাইলগুলো ভালো করে চেক করেন। ওখানে কোন, কোন রিলেটেড রিসার্চ, আপনি মুখস্থ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নাই। মুখস্থ অ্যাপ্লিকেশন করলেন, আপনি আপনার একটা ইন্টারেস্ট ওখানে শো করলেন, যেটা ওই ডিপার্টমেন্টের কোনো প্রফেসর কাজই করে না। তাহলে তো আপনার লাভ নেই আসলে অ্যাপ্লিকেশন করে। ঠিক আছে? আপনাকে দেখতে হবে যে ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টের যে প্রফেসররা যেসব বিষয় নিয়ে কাজ করতেছে, ওখানে আপনার সাথে কোনটা আপনার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে, আপনি সেটা নিয়ে একটু স্টাডি করবেন। সেটা নিয়ে ওই প্রফেসরদেরকে ইমেইল করবেন। আবার হচ্ছে যে অ্যা ইন্টারভিউ দিতে পারলে তো ফাইন। ঠিক আছে? তো ফান্ডিং এর বিষয়টা আসে ২ ভাবে। একটা হচ্ছে যে ইউনিভার্সিটি কি করে? এই হলিস্টিক প্রোফাইল রিভিউ করে আপনাকে অ্যাডমিশন দিল, অ্যাডমিশন ফান্ড দিল। যেটা হচ্ছে যে এরপরে সে আপনাকে ল্যাব রোটেশন করাবে। ৩ টা নরমালি ৩ টা ল্যাব রোটেশন হয়, ২ টা বা ৩ টা। যে আপনি এই ল্যাবে কিছুদিন কাজ করলেন, ওই ল্যাবে কিছুদিন কাজ করলেন, ওই ল্যাবে কয়েকটা ল্যাবে কাজ করার পর আপনি এরপর ডিসাইড করবেন যে আপনি পার্মানেন্টলি কোন ল্যাবে আপনার হচ্ছে যে কাজ করবেন এবং পিএইচডি থিসিস এবং ডিসার্টেশনটা কমপ্লিট করবেন। ঠিক আছে? তো এক্ষেত্রে ২ টা বিষয়। একটা হচ্ছে যে সেন্ট্রাল ফান্ড এর ক্ষেত্রে যেটা হয়, নরমালি আপনি মোস্ট অফ দি কেস আপনি ইন্ডিপেন্ডেন্ট, প্রফেসর আপনাকে খুব একটা বেশি প্রেশার দিতে পারে না। বাট যখন প্রফেসর ফান্ডিং হয় তখন হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে প্রফেসর একটু, কারণ সে আপনাকে ফান্ডিং করতেছে, সে আপনাকে পে করতেছে। স্বাভাবিকভাবে সে একটু ডমিনেটিং হওয়ার পসিবিলিটি থাকে। যদিও এটা ডিফার করে। ঠিক আছে? তো এটা হচ্ছে পিএইচডির ফান্ডিং এর বিষয়টা। আর হচ্ছে যে আ হোয়াট নেক্সট? লেট মি চেক। আ ও আপনি এরপর হচ্ছে আপনি এখন অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? যদি সেন্ট্রাল ফান্ড ও হয়, অন দ্যাট কেস অলসো আপনি যদি প্রফেসরকে ম্যানেজ করতে পারেন যে আমি ওই ল্যাবে ইন্টারেস্টেড, তোমাদের ওই ল্যাবটা আমার খুব ভালো লেগেছে। ওই ল্যাবে আমি ইন্টারেস্টেড। ওই ল্যাবের প্রফেসর আমাকে বলেছে যে যদি তোমাদের অ্যাডমিশন পাই তাহলে সে আমাকে ওই ল্যাবে কাজ করার সুযোগ দেবে। এরকম যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে হচ্ছে যে ইভেন সেন্ট্রাল অ্যাডমিশন হইলেও, মানে ডিপার্টমেন্ট ফান্ডিং হইলেও ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে কনসিডার করবে যে সে অলরেডি আমাদের প্রফেসরকে ম্যানেজ করে ফেলছে। দ্যাট মিনস হি হ্যাজ সাম কোয়ালিটি। ঠিক আছে? তো কোয়ালিটি থাকার কারণে কিন্তু আপনি প্রফেসরকে ম্যানেজ করতে পারছেন। সো দ্যাটস হোয়াই ওরা ওটাকে প্রায়োরিটি দেয়। ঠিক আছে? যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি হচ্ছে যে যদিও মাস্টার্স এ আসছি, আমি হচ্ছে যে আমার প্রফেসরকে আগে নক করেছি। নক করার পরে হচ্ছে যে আমার প্রফেসর আমাকে নিতে এগ্রি করছে। তারপর হচ্ছে যে আমি ডিপার্টমেন্টকে জানাইছি যে আমি তোমাদের আ অমুক প্রফেসরের সাথে কথা বলছি। সে আমাকে ল্যাবে নিতে এগ্রি করছে। আমি হচ্ছে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করতে চাই। তখন ওরা বলছে ওকে দ্যাটস ফাইন, প্রসিড অন। ঠিক আছে? তো আমার আ আ আপনার ইভেন আবার কিছু, কিছু প্রফেসর আছে খুবই পাওয়ারফুল এবং হচ্ছে তাদের রিসার্চ অনেক ভালো। নরমালি তারা যদি এগ্রি করে, অন দ্যাট কেস ডিপার্টমেন্ট ডিসএগ্রি করে না। অ্যাডমিশন দিয়ে দেয়। আচ্ছা। তো এই হলো ওভারঅল বিষয়। এর মধ্যে আর আপনি যখন এপ্লাই করবেন, দেখা যাচ্ছে যে আপনার ক্রাইটেরিয়া সব ম্যাচ করছে। ঠিক আছে? আপনি হচ্ছে যে প্রায়োরিটি ডেডলাইন বলে এখানে অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের কয়টা ২ টা স্টেপ থাকে। প্রায়োরিটি ডেডলাইন আর হচ্ছে যে নরমাল ডেডলাইন। প্রায়োরিটি ডেডলাইন এর মধ্যে এপ্লাই করলে ওরা নরমালি হচ্ছে যে 1:1 অ্যাপ্লিকেশন রিভিউ করে। মানে একটা অ্যাপ্লিকেশন হইছে, ওই একটা অ্যাপ্লিকেশন ওরা রিভিউ করবে। ওটা যদি ওদের ক্রাইটেরিয়ার সাথে মোটামুটি ম্যাচ করে, স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, তাহলে ওরা অ্যাডমিশন দিয়ে দেয়। আর প্রায়োরিটি ডেডলাইন এর পরে যারা এপ্লাই করে ওরা নরমালি হচ্ছে যে সবারটা একসাথে রিভিউ করে। তো সেক্ষেত্রে যেটা হয় যে অনেক ক্ষেত্রে হয় কি, যারা প্রায়োরিটি ডেডলাইন এর মধ্যে এপ্লাই করছে, তাদের চাইতে অনেক ভালো প্রোফাইল নিয়েও প্রায়োরিটি ডেডলাইন এর পরে এপ্লাই করে কিন্তু অ্যাডমিশন পায় নাই। বাট ওই লোক যে প্রায়োরিটি ডেডলাইন এর মধ্যে এপ্লাই করছে তাকে হচ্ছে যে ওরা অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছে। ঠিক আছে? এবং ফান্ড দিয়ে দিছে। ঠিক আছে? ওরা সার্টেন থাকতে চায়। ওকে? আচ্ছা। এটা গেল বিষয়। তো এই যে বিষয়গুলো যে মোটামুটি আমার কথা মোটামুটি শেষ। ঠিক আছে? যে আপনার হচ্ছে যে আ এমএস
আপনি করলেও করতে পারেন, নাও করলেও করতে পারেন, দ্যাটস ফাইন। ইউ ক্যান গো ডিরেক্ট ফর পিএইচডি। আর সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন হচ্ছে যে আপনার সবকিছু থাকার পরেও দেখা গেছে যে আগের বছর আপনার সাথে কম প্রোফাইলের লোকজন অ্যাডমিশন পাইছে সেম ইউনিভার্সিটি সেম ডিপার্টমেন্টে, বাট এই বছর আপনি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, এই বছর ক্যান্ডিডেট পুল বা অনেক কিছুর কারণে আপনি ওখানে অ্যাডমিশনই পান নাই, ঠিক আছে, এটা হতেই পারে। সো অ্যাটলিস্ট 12 থেকে 15টা অ্যাপ্লাই করা ইউনিভার্সিটিতে। আর সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে যে এটা চিন্তা করা যে আপনার এই টপ 3 থেকে 4টা, মিড 7 থেকে 8টা, লোয়ার 3 to 5, ঠিক আছে? এরকম। আর হচ্ছে যে আপনার এই কথাগুলো অলরেডি ইরশাদ বলে ফেলছে, ফাহিম। আমি এজন্য আর হচ্ছে যে এগুলো রিপিট করছি না। ঠিক আছে? আমরা যদি কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? আপনার হচ্ছে যে IELTS মাস্ট বি সেপ্টেম্বরের মধ্যে আপনাকে প্রিপেয়ার করতে হবে। সেপ্টেম্বর 15 এর মধ্যে, নরমালি অক্টোবর 15 টু নভেম্বর 1 এটাই প্রায়োরিটি ডেডলাইন থাকে। অক্টোবর 15 টু নভেম্বর 1 আপনি অক্টোবর সেপ্টেম্বর 15 এর মধ্যে যদি আপনি সবকিছু রেডি করতে পারেন, দেন আপনি হচ্ছে যে প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ধরতে পারবেন। আদারওয়াইজ, ঠিক আছে, আপনাকে হচ্ছে যে তখন আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাইতে হবে। ঠিক আছে? জি। আমি আম আমি মনে করি যে আচ্ছা, আমি আমার প্রোফাইলের বিষয়ে আরেকটু বলি। সেটা হচ্ছে যে আ আ রিসার্চের যে বিষয়টা। আমি অ্যাকচুয়ালি কেন বায়োলজিতে আসছি মাস্টার্স করতে, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমার যে বাংলাদেশের যে রিসার্চ, আমাকে হচ্ছে যে আমার অনার্সের যখন সিজিপিএ কম, আপনারা জানেন যে মাস্টার্সে থিসিস দেয় না। তো আমার ক্ষেত্রেও সেটাই হইছে। তো আমাকে কোনো থিসিস নিতে দেওয়া হয় নাই। তো যাই হোক, আমি হচ্ছে যে ওখানে যে রিসার্চ করেছি কোনো কাজের না। আর সিজিপিএ তো বললামই খুবই বাজে অবস্থা ছিল। সব মিলিয়ে আমি যখন আমার প্রফেসরকে করলাম, অ্যাপ্রোচ করলাম, আমার প্রফেসর বলল যে, "ওকে, তুমি পিএইচডির জন্য ট্রাই করতেছো? ওকে, দ্যাটস ফাইন।" তারপর আমার টার্গেট ছিল যে হ্যাঁ, পিএইচডি যেহেতু আমি যেহেতু একাডেমিয়াতে যাবো, আমার প্ল্যান এই ধরনের। তো আমার পিএইচডি হইলে আমার মাস্টার্স এগুলা কভার করে ফেলবে। ঠিক আছে? সো আমি ওই টার্গেটেই ছিলাম। তো আমার প্রফেসর আমাকে বলল যে, মানে আমি যাকে অ্যাপ্রোচ করেছি এখানকার, উনি বলল যে, "দেখো, তোমার কিছু বিষয় হচ্ছে যে একটু উইক আছে। হ্যাঁ, আমি তোমাকে রিকমেন্ড করতে পারি। বাট হচ্ছে যে এখন বিষয় হচ্ছে যেটা, আমি বলব যে তুমি মাস্টার্স এ আসো আগে। ঠিক আছে? এটা তোমার জন্য বেটার হবে।" ঠিক আছে? তারপর হচ্ছে যে আমি মাস্টার্স এ আসি। আর হচ্ছে যে মানে আমি কেন ফার্মেসি ছেড়ে বায়োলজিতে আসলাম। ঠিক আছে? এখানে একটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় আছে যে আপনি আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে এখানে আসা সবচাইতে ইজিয়েস্ট ওয়েতে, এবং আপনার টার্গেট হচ্ছে রিসার্চ। এই ২ টা জিনিস মাথায় রাখবেন। যদি আপনি এমএস বা পিএইচডি করতে চান। ঠিক আছে? নরমালি এমএস করে তারাই যারা হচ্ছে যে এ আ মাস্টার্স করে জবে ঢুকে যেতে চায়, অথবা হচ্ছে যে মানে ইউ ইউএস ইউএসএ তে সেটেল হয়ে যেতে চায়, যাদের জব মার্কেট ভালো, যেসব ব্যাকগ্রাউন্ড এর জব মার্কেট ভালো, তারা নরমালি হচ্ছে যে মাস্টার্স করতে চায়। মাস্টার্স করে জবে ঢুকে যাবে, এই ধরনের চিন্তাভাবনা, সময় কম এইজন্য। এত কম লাগে। কিন্তু আপনার যারা একাডেমিয়াতে থাকার ইচ্ছা, বা হচ্ছে যে ইভেন ইন্ডাস্ট্রিতেও যারা পিএইচডি লেভেল থেকে যারা ঢুকে, তারা হচ্ছে সাস্টেইন করে। তো এখন বায়োলজিতে আসার আমার মূল কারণ। ১ম কথা হচ্ছে যে ইউএসএ তে আপনার অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো একদম জেনারেল সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিওর সাবজেক্ট। এই পিওর সাবজেক্ট গুলোতে অ্যাপ্লিক্যান্স থাকে কম, অ্যাপ্লিক্যান্ট পুল থাকে কম। বাট এগুলোতে এমন রিসার্চ হয় যেগুলো আমাদের দেশের টেকনিক্যাল সাবজেক্টের চাইতে অনেক বেশি হাই। আমি জাস্ট এটা এজন্য না যে মানে নিজেকে এক্সপ্রেস করার জন্য না। আমি জাস্ট এতটুকু বলব যে আমার প্রফেসর, সে প্রোস্টেট ক্যান্সারের যে রিসার্চ করে, ব্রেস্ট ক্যান্সার, হি ইস ওয়ান অফ দ্যা টপ প্রোস্টেট ক্যান্সার রিসার্চার ইন ইউএসএ। তো সে হচ্ছে যে মানে তার নাম বললে আমি আমি যদি বলি যে আমি তার স্টুডেন্ট, আমার নিজেকে হাইড রাখা অসম্ভব ইউএসএ তে। ঠিক আছে? তো যেটা হয় যে আমি অনেক জায়গায় এপ্লাই করছি তাকে না জানাইয়া, যে আপনার ইন্টার্নের জন্য, এর জন্য। সে আবার আমার কাছে বলে যে, "তুই অমুক জায়গায় এপ্লাই করছিস, আমাকে বলবি না?" ঠিক আছে? বিষয়টা এরকম। তো এখন বিষয় হচ্ছে যেটা, যে আপনার পিওর সাবজেক্ট গুলোতেও আপনার ডিজায়ার্ড রিসার্চ আছে, এবং এই পিওর সাবজেক্ট গুলোতে অ্যাপ্লিকেশন পুল কম। এই পিওর সাবজেক্ট গুলোতে আপনার হচ্ছে যে অ্যাডমিশন পাওয়া কম্পারেটিভলি ইজি, ফান্ডিং পাওয়া কম্পারেটিভলি ইজি। তো আপনি যদি একটু সাবজেক্টটাকে সুইচ করেন, ঠিক আছে? এখানে কিন্তু ইউএসএ কিন্তু আপনার ধরেন হচ্ছে বাংলাদেশের মতো যেরকম শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে ফার্মাসিস্ট, এদেরকেই গুরুত্ব দিবে তা না। আপনি দেখবেন যে এখানে সোসিওলজি পড়া ছেলেটা আপনার আগে অনেক ভালো জব পাইছে। তারপর হচ্ছে যে অনেক ভালো পজিশনে আছে। এখানে হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে যে রিসার্চ, ম্যাটারটা হচ্ছে যে আপনার কোয়ালিটি।
আপনি যদি সেটা রিপ্রেজেন্ট করতে পারেন, সেটা আপনি কোত্থেকে আসছেন, কোন ইউনিভার্সিটি থেকে, ইউএস এর কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন, সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কত, তারপর হচ্ছে এগুলো ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? মেইন জিনিস হচ্ছে আপনার রিসার্চ। ওরা আপনার দেখবেই হচ্ছে ওরা যখন আপনার কোন জায়গায় একাডেমিয়াতে লোক নেয়, প্রফেসর নেয়, তখন হচ্ছে যে ওরা যেটা দেখে সেটা হচ্ছে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে দিবে। সেই প্রেজেন্টেশনটাই হচ্ছে মেইন। আপনি রিসার্চ কি করলেন, কোন ইউনিভার্সিটি করছেন, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন সেটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আ আমার প্রফেসর আমাকে বলতেছিল যে আমি যখন মানে এই হপকিন্স ওয়েটিং এ আমার এখানে অ্যাডমিশন হইছে, তখন সে আমাকে বলতেছে যে আ মানে আমি কিছুটা মন খারাপ করছি যে হ্যাঁ, আমি এখানে পিএইচডি করব। আমি তো হপকিন্সে যাইতে পারতাম। তখন সে বলতেছে যে দেখো, আমার ছোট বোন, তার ছোট বোন, আপন ছোট বোন। সে কিন্তু এখানে আমেরিকান, আ আফ্রিকান আমেরিকান। সে বলতেছে যে তার ছোট বোন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনই পায় নাই। সে এখন ওই ইউনিভার্সিটির প্রফেসর। ঠিক আছে? সো এটা হচ্ছে যে ইউএস এর ভেরি কমন সিনারিও। সো আপনি র‍্যাংকিং চিন্তা করবেন, টপ র‍্যাংক চিন্তা করতে যাইয়া হচ্ছে যে আপনি হচ্ছে যে অ্যাডমিশন পাবেন না। ১ বছর লস হবে। ১ বছর লস মানে হচ্ছে যে আপনি বাংলাদেশে থাকা খাওয়ার খরচ দিচ্ছেন। এটা হচ্ছে পার মান্থ ধরেন আপনি ১০-১২ হাজার করে ১ বছরে ৳১,০০,০০০ লস দিচ্ছেন। শুধু এটা না, আপনি হচ্ছে যে এখানে আসার পরে পার মান্থ যে লাখখানেক টাকা পাইতেন, আপনি ওটাও লস করতেছেন। তার মানে হচ্ছে যে আপনি ১২ মাসে ৳১২,০০,০০০ লস করতেছেন। তো আপনার টার্গেট হওয়া উচিত আপনি কত দ্রুত আসবেন, ফান্ডিং কত ফান্ডিং কিভাবে এফোর্ড করতে পারবেন ইজিলি, সেটা হচ্ছে যে আপনার মেইন টার্গেট। তো এজন্য আপনি একটু সাবজেক্টটাকে যদি একটু সুইচ করেন, আপনি কিন্তু অনেক দ্রুত এবং বেটার ওয়েতে আসতে পারবেন। ঠিক আছে? আর আমি আশা করি মোটামুটি আমি সবকিছু কভার করেছি। আর যদি কারো কোয়েশ্চেন থাকে, এখন আমরা কোয়েশ্চেন এ চলে যাব।